কখনো কি মনে হয়েছে আর পারছো না? চারপাশের সব রাস্তা বন্ধ, পিঠ দেওয়ালে ঠেকে গেছে এবং মনে হচ্ছে এবার বোধহয় সব ছেড়ে দিয়ে হার মেনে নেওয়াটাই একমাত্র উপায়। যদি আজ তোমার মনের অবস্থা ঠিক এমনটাই হয়ে থাকে, তবে হার মানার চূড়ান্ত সিদ্ধান্তটি নেওয়ার আগে মাত্র কয়েকটা মিনিট স্থির হয়ে বসো। এই কথাগুলো কোনো সস্তা সান্ত্বনা নয়, এগুলো তোমার জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে কিছু সত্য উপলব্ধি। তুমি ক্লান্ত, আমি জানি। দিনের পর দিন চেষ্টা করে যখন ফল শূন্য আসে, যখন রাতের পর রাত জেগে করা পরিশ্রমের শেষে শুধু ব্যর্থতা জোটে, তখন ভেঙে পড়াটা খুব স্বাভাবিক। মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে, চেনা মানুষগুলো কিভাবে তোমাকে এড়িয়ে চলছে, এইসব চিন্তা যখন মাথার ভেতর প্রতিনিয়ত ঘুরপাক খায়, তখন মনে হয় জীবনটা বোধহয় এখানেই শেষ। কিন্তু নিজেকে একটি প্রফেশনাল প্রশ্ন করো, আজ যদি তুমি হাল ছেড়ে দাও, তবে কি তোমার পরিস্থিতি বদলে যাবে? আজ যদি তুমি কুইট করো, তবে কি চারপাশের মানুষগুলো তোমাকে সম্মান করতে শুরু করবে? হার মেনে নিলে সাময়িক আরাম পাওয়া যায়, কিন্তু সারা জীবনের জন্য একটা অনুশোচনা থেকে যায়। মানুষ তোমাকে বিজয়ী হিসেবে নয়, একজন পলাতক হিসেবে মনে রাখবে। তুমি কি সত্যিই তোমার গল্পের শেষটা এভাবে করতে চাও? চলো ইতিহাসের একটা পাতা উল্টে দেখা যাক, এমন একজন মানুষের গল্প যার জীবনের শেষ মুহূর্তে এসেও দমে যাওয়ার কোনো লক্ষণ ছিল না। আজ থেকে বহু বছর আগে জাপানের এক দরিদ্র ঘরে জন্ম নেওয়া এক তরুণ চাকুরিজীবী তার সমস্ত জমানো পুঁজি দিয়ে একটা ছোট কারখানা চালু করেন। তিনি পিস্টন ড্রিঙ্ক তৈরি করতেন এবং তার টয়োটা কোম্পানির কাছে বিক্রি করার স্বপ্ন দেখতেন। দিন রাত এক করে তিনি ল্যাবে কাজ করতেন, এমনকি টাকার অভাবে নিজের স্ত্রীর গহনা পর্যন্ত বন্ধক রাখতে হয়েছিল। অবশেষে যখন তিনি ডিজাইন তৈরি করে টয়োটা কোম্পানির কাছে গেলেন, তারা তার ডিজাইন প্রত্যাখ্যান করল। সবাই তাকে নিয়ে হাসাহাসি করল, বলল তার এই আইডিয়া অবাস্তব। তিনি কি হার মেনেছিলেন? না, তিনি আবার 2 বছর কঠোর পরিশ্রম করলেন, নিজের ডিজাইন উন্নত করলেন এবং অবশেষে টয়োটার চুক্তি পেলেন। কিন্তু ভাগ্য যেন তার সাথে রসিকতা করছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমাবর্ষণে তার কারখানার একাংশ ধ্বংস হয়ে যায়। তিনি দমে যাননি, আবার তা পুনর্নির্মাণ করেন। এরপর এক ভয়াবহ ভূমিকম্পে তার পুরো কারখানা মাটিতে মিশে যায়। যে কোনো সাধারণ মানুষ হলে হয়তো সেখানেই আত্মহত্যা করত বা চিরকালের জন্য হার মেনে নিত, কিন্তু সেই মানুষটি ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে হাসলেন। তিনি যুদ্ধের পর ফেলে দেওয়া তেলের ড্রামগুলো সংগ্রহ করলেন এবং তা দিয়ে ছোট মোটর বাইক তৈরি শুরু করলেন। হ্যাঁ, আমি কথা বলছি শোইচিরো হোন্ডার, যার তৈরি হোন্ডা কোম্পানি আজ সারা বিশ্বে একচেটিয়া রাজত্ব করছে। হোন্ডা প্রমাণ করেছিলেন, যতক্ষণ তোমার ভেতরে লড়াই করার ইচ্ছা বেঁচে আছে, ততক্ষণ পৃথিবীর কোনো ধ্বংসস্তূপ তোমাকে আটকে রাখতে পারবে না। তোমার আজকের ব্যর্থতা কি হোন্ডার কারখানার ধ্বংসস্তূপের চেয়েও বড়? আসলে সমস্যা তোমার ব্যর্থতায় নয়, সমস্যা হলো তোমার পোটেনশিয়াল বা ভেতরের আসল ক্ষমতাকে তুমি নিজেই এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারোনি। যখনই আমাদের জীবনে কঠিন সময় আসে, আমরা আমাদের মূল ফোকাস হারিয়ে ফেলি। আমরা সমস্যার দিকে তাকাই, সমাধানের দিকে নয়। আজ থেকে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য একটি নতুন স্ট্র্যাটেজি বা কৌশল তৈরি করো। ভাঙা মন নিয়ে বসে না থেকে আজ থেকেই কাজের ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন শুরু করো। জীবনে বড় কিছু করতে গেলে মাঝে মধ্যে চারপাশের সমস্ত নেতিবাচক কোলাহল, সস্তা আড্ডা এবং বিষাক্ত মানুষগুলোর কাছ থেকে নিজেকে সম্পূর্ণ ডিসকানেক্ট বা বিচ্ছিন্ন করে নিতে হয়। এই বিচ্ছিন্নতা তোমাকে শক্তি দিবে। সফলতার পেছনে কোনো গোপন মন্ত্র নেই, এর পেছনে রয়েছে কঠোর পরিশ্রম এবং নিজের কাজের প্রতি তীব্র কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। তুমি কতবার পড়ে যাচ্ছ সেটা বড় কথা নয়, পড়ে যাওয়ার পর প্রতিবার তুমি কত দ্রুত উঠে দাঁড়াচ্ছ সেটাই নির্ধারণ করবে তুমি জীবনে কতটা উপরে উঠবে। আরেকটি ঐতিহাসিক দৃষ্টান্ত দেখো যা তোমাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে ইংল্যান্ডের এক সাধারণ চর্মকারের ছেলে, যিনি জুতো সেলাইয়ের কাজ করতেন, তার মনে এক অদ্ভুত স্বপ্ন জাগল। তিনি ল্যাটিন, গ্রিক এবং হিব্রু ভাষা নিজে নিজে শিখে ফেললেন এবং চাইলেন ভারতে গিয়ে শিক্ষা ও সমাজ সংস্কারের কাজ করতে। যখন তিনি এই প্রস্তাব নিয়ে চারপাশের বড় বড় পাদ্রী ও পণ্ডিতদের কাছে গেলেন, তারা তাকে তীব্র উপহাস করে বলেছিলেন, তুমি একজন সাধারণ মুচি, চুপচাপ জুতো সেলাই করো, দুনিয়া বদলানোর স্বপ্ন দেখো না। সেই মানুষটি ছিলেন উইলিয়াম কেরি।
তিনি মানুষের কথায় কান দেননি। চরম দারিদ্র্য আর প্রতিবাদের মুখেও তিনি ভারতে আসেন। ভারতে আসার পর তার জীবন আরও কঠিন হয়ে পড়ে। তার নিজের সন্তান মারা যায়, স্ত্রী মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। দীর্ঘ 7 বছর কঠোর পরিশ্রম করে তিনি বাইবেল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ গ্রন্থের ভারতীয় অনুবাদ তৈরি করেন। কিন্তু একদিন এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তার ছাপাখানা এবং তার জীবনের দীর্ঘমেয়াদের সমস্ত পাণ্ডুলিপি, অভিধান ও গবেষণাপত্র পুড়ে ছাই হয়ে যায়। এক নিমেষে তার বহু বছরের পরিশ্রম ধূলিসাৎ হয়ে যায়। কেরি সেদিন আগুনের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে কেঁদেছিলেন, কিন্তু হার মানেননি। তিনি পরদিনই আবার নতুন করে প্রথম পৃষ্ঠা থেকে লেখা শুরু করেন। তার এই অদম্য জেদের কারণেই পরবর্তীতে তিনি ভারতের বুকে আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং শ্রীরামপুর ইউনিভার্সিটির মতো মহান প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরেছিলেন। যদি কেরি সেই অগ্নিকাণ্ডের পর হার মেনে নিতেন, তবে আজ ইতিহাস তাকে চিনত না। তোমার জীবনে কি এমন কোনো আগুন লেগেছে যা তোমার সব শেষ করে দিয়েছে? যদি না হয়ে থাকে, তবে তোমার হার মানার কোনো অধিকার নেই। বেদনা, কষ্ট আর একাকিত্ব, এগুলো আসলে তোমার ধ্বংসের কারণ নয়, এগুলো তোমার রূপান্তরের প্রক্রিয়া। একটি হীরা যখন মাটির নিচে তীব্র চাপ আর তাপ সহ্য করে, তখনই সে মূল্যবান রত্নে পরিণত হয়। কয়লা চাপ সহ্য করতে পারে না বলে কয়লাই থেকে যায়, আর হীরা সেই চাপকে জয় করে আলো ছড়ায়। আজ তুমি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ, তা আসলে প্রকৃতি তোমাকে হীরা বানানোর জন্য একটি পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষায় ফেলো না, এই পরীক্ষা থেকে পালিয়ে যেও না। আজকে যারা তোমাকে দেখে হাসছে, যারা ভাবছে তোমার গল্প এখানেই শেষ, তাদের কোনো মুখে জবাব দিও না। তাদের এই অবহেলাকে তোমার শক্তির জ্বালানি বানাও। শান্ত হও, গভীর হও এবং নিজের কাজের গতি বাড়িয়ে দাও। তুমি শুধু আগামী কয়েকটা মাস নিজের ওপর কঠোরভাবে কাজ করো। সমস্ত অজুহাতকে জীবন থেকে চিরতরে ডিলিট করে দাও। যখন তুমি এই কঠিন সময়টা পার করে ঘুরে দাঁড়াবে, তখন তোমার চারপাশে পরিস্থিতি, তোমার ব্যক্তিত্ব এবং তোমার আত্মবিশ্বাস এক নতুন উচ্চতায় পৌঁছাবে। যদি আজকের এই কথাগুলো তোমার ভেতরের নিভে যাওয়া আগুনকে আবার জ্বালিয়ে দিয়ে থাকে, তবে কমেন্ট বক্সে একটিবার দৃঢ়তার সাথে লিখে যাও, আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়ব। দেখা হবে বিজয়ের মঞ্চে।